থেকে শুরু করে সব কিছুতে বলছে আওয়ামী লীগ জিতবে, কিন্তু ফাইনালি বিএনপি জিতে গেছে, গোপনে জনগণ ভোট দিয়ে ফেলছে। এবারে এটা হচ্ছে এই কারণেই যে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যা শিবির দিচ্ছে, হ্যাঁ, এই কারণে মনে করা হচ্ছে 4 কোটি তরুণ আছে, এরা সব ভোট দিয়ে দিবে। ব্যাপারটা তা না। আপনার এনসিপির থেকে বলা হয়েছে না, আমরা 300 আসনে নমিনেশন দেব এবং আমরাই সরকার গঠন করব, বলছে না? এখন এই 4 কোটি যে তরুণ, আপনি দেখেন 52 সাল থেকে সব আন্দোলনে তরুণরা, ছাত্ররা অগ্রভাগে ছিল, এবারেও ছিল, কিন্তু এবারে এদের ব্র্যান্ড ভ্যালু আছে, এটা ঠিক, এটা থাকা উচিত ছিল, সেটা পরে আলাপ করব। বিষয়টা হচ্ছে এই তরুণরা যত বিতর্কিত হয়েছে, এবার এনসিপির নেতা কোনো আমলে এত বিতর্কিত হয় নাই, সরকারেও অংশ নেয় নাই কেউ। তো এবারে কিন্তু ওই তরুণরা কিন্তু অলরেডি মুখ ফিরায় নিছে। আর আমি কিন্তু অনেক সময় অনিয়ারে বলি, আমার 71 জন ফ্যামিলির সদস্য, এই যে ওনারা ঐক্যমত্য কমিশন করছে না, অর্ধেক দলের চেয়ে আমার পরিবার বড়, আমার পরিবারের তরুণ আছে না, এই তরুণ তো আমার কথার বাইরে যাবে না। আমি তো কোনো করাপ্ট লোককে ভোট দিতে দেবো না, আমি নিজে করাপশন করি না, আমি কাউকে দেবো না। তো আমার তরুণ ওর কথা শুনবে, এদের কথা? 4 কোটি লোক একদিকে ভোট দেবে, এত বিতর্কিত, এটা ইলিউশনে ভোগার তো কোনো অর্থ হয় না। যেমন ধরেন এই যে আজ রাজশাহী ইউনিভার্সিটির যে ঘটনা ঘটলো, এরপরে ওই অঞ্চলের তরুণ কোনো এদেরকে ভোট দিবে? এখন আপনি যে বললেন যে জামাতের ব্যাপারে নাহিদ বলছে, এইটি হচ্ছে দুর্ভাগ্য। 300 আসনে জামাতের পক্ষে নাহিদদের কথা বলতে হবে, হ্যাঁ, তারা বলছে না। বিএনপির সাথেও আলোচনা হচ্ছে, জামাতের সাথেও আলোচনা হচ্ছে, যেটা সুবিধা হয় তার সাথে যাব। তার মানে তাদের রাজনীতি ঠিক নেই, তারা কি করবে তারা ঠিক নাই, তারা তো অন্ধকার যুগে প্রবেশ করলো। এখন তো 300 সিটে তারা দাবি করছে না তারা মধ্যপন্থার রাজনীতি করবে, তারা কিন্তু 300 আসনে জামাতের পক্ষে বলতে হবে। এইটি হচ্ছে তাদের জন্য দুর্ভাগ্য। এই জায়গাটা স্পষ্ট করলেন যে আসলে সেই মিলিয়ে দেখবার সুযোগটা এবার নাই। আমি এবার তারেক রহমানের একটি আলাপে আসি, যেটা আসলে আজকেই আমরা দেখলাম যে মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে, মতপার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায়, এবং এটা সম্পাদকদের সাথে একটা আলোচনায় তিনি এটা বলেছেন। এটা কি আসলে সম্পাদকদের মাধ্যমে, অর্থাৎ গণমাধ্যম কর্মী বা সাংবাদিক যেভাবেই বলি, তাদের মাধ্যমে কি আসলে এটা রাজনৈতিক দলগুলোকে বার্তা দেয়া, নাকি অন্যই আসলে বার্তাটা সরাসরি গণমাধ্যম কর্মীদের? এনে জাহিদ ভাইও বক্তৃতা দিয়েছেন, উনি কিন্তু ধরেন 17 বছর লন্ডনে থাকছে, আমার ফ্যামিলি, আমার ছেলের ফ্যামিলি থাকে, আমি 10 দিনের জন্য ফ্যামিলি ধরেছিলাম ওখানে। ওখানে 20 দিনের ভিতরে, 10 দিনের ভিতরে আমার যে মনোজগতের পরিবর্তন, আমি তো তারেক রহমান 17 বছর ওই দেশে ছিল, 5 বছর চিকিৎসা নিয়েছে, 12 বছরে আমি এই জন্য ওনাকে বলি, আমি টকশোতে বলছি তো, উনি বিলেতি বাংলাদেশি, অর্থাৎ কালচারালি উনি বিলেতে মানুষ হয়েছে, ওনার ওইটার ইনফ্লুয়েন্স থাকবে না। ওখানে গণতন্ত্র আছে, আইনের শাসন আছে, সুশাসন আছে, উত্থান পতন আছে, ব্রিক্সের সময় অনেক উত্থান পতন হলো না হতে, কিন্তু ওখানে তো আইনের শাসন, সুশাসন, গণতন্ত্র উনি দেখেছে, তো উনি প্রশিক্ষিত হলো। সুতরাং তার কাছে প্রত্যাশা এই জনগণের আছে, এবং উনি তারপরে উনি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, উনি বেগম খালেদা জিয়ার ছেলে। ওনারা কি কারো সমালোচনা করছে? একটা সমালোচনা করছিল, ওই বালু ট্রাক দেওয়ার পরে উনি একটা গোপালগঞ্জ সম্পর্কে কমেন্ট করে সে বলেছিল যে আমার এটা ঠিক হয়নি বলা, এটা স্বীকার করেছেন, হ্যাঁ, কিন্তু কারোর সমালোচনা করেন নাই। তো তারই সন্তান, সে কিন্তু তার সমালোচনা করছে না। তিনি বলছে, আপনি দেখেন 5 তারিখে 7 তারিখে 5ই আগস্টে পরিবর্তন হলো, 7 তারিখে পল্টনে সভা করছে, সেখানে ম্যাডাম খালেদা জিয়া বক্তৃতা দিচ্ছে না, সেখানে তাকে নির্যাতন, সে জীবন মরণ সন্ধিক্ষণে আছে, তখনও কিন্তু বলছে প্রতিহিংসা রাজনীতি করা যাবে না, সবাই ঐক্যবদ্ধভাবে দেশকে করতে, বলছে না? তিনিও এইভাবেই বলছে। অর্থাৎ এই ব্লাডটাই কিন্তু প্রতিশোধের রাজনীতি। এবং দেখেন এই জায়গায় বলছে, উনি ছিলেন, বক্তৃতা দিচ্ছেন, বলছে যে প্রতিশোধ নয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে। অর্থাৎ আমি বলবো এইটাই, যে এটি হচ্ছে বিলেতি কালচার। যে আপনি সেটা বলছেন যে দীর্ঘ বছর ওখানে থাকার কারণে তিনি এক ধরনের প্রভাবিত হয়েছেন। ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে একটু শুনতে চাই যে আসলে এই বার্তাটা কি সবার জন্য, নাকি নির্দিষ্ট কোনো একটি, আমি সেটা যদি রাজনীতিবিদদের কিংবা গণমাধ্যম কর্মী, কিভাবে আসলে দিলেন বার্তাটা তিনি? সব দিকের। আসলে গণতন্ত্র মানে হচ্ছে পরমত সহিষ্ণুতা, মানে মতদ্বৈততা থাকে। আমাদের মতো দেশে মাঝে মাঝে মতবিরোধও হতে পারে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের মতদ্বৈততা, বিরোধী প্রধান হয়ে ওঠে, এবং একটা সময় টু সাম এক্সটেন্ট এটা শত্রুতার পর্যায়ে চলে যায়। আমরা যেহেতু অন্তর্গতভাবে গণতান্ত্রিক মানুষ না, আমরা এমনকি যেসব দেশে আমাদের সময়ে যেসব ভালো নির্বাচন হয়েছে, তারপরও হাসিনার তুলনায় অনেক ভালো ছিলাম, তারপর আমরা সেই অর্থে গণতান্ত্রিক হয়ে উঠেছি তা তো না।
সে কারণে আমি মনে করি ওনার এই বার্তাটা প্রতিটা জায়গায়, মানে এটা সরকারের সাথে গণমাধ্যম একটার সাথে আরেকটার, আপনি খেয়াল করবেন আমাদের গণমাধ্যমগুলোর মধ্যেও তাদের গণমাধ্যমের রীতিনীতি বাদ দিয়ে পরস্পরের বিরুদ্ধে নানান রকম ক্ষেত্রে লেগে যায়। জনগণের সাথে সরকারের সাথে জনগণের সাথে গণমাধ্যমের, সামাজিক মাধ্যমের সাথে মেইন স্ট্রিমের, মানে নানান রকম। আমরা খেয়াল করিনি কিছুদিন আগে দুটো মেইন স্ট্রিম নিউজ পেপার পুড়িয়ে দেওয়ার সময় সামাজিক মাধ্যম কী ধরনের রোল প্লে করেছে। সুতরাং ওই ক্ষেত্রে মতদ্বৈধতা থাকতে পারতো, কিন্তু এটা বিরোধ না, শত্রুতা বানিয়ে ফেলা হয়েছে। এই কনসেন্ট ম্যানুফ্যাকচার করা হয়েছে ওভার দ্য মান্থস অর ইয়ার্স ইভেন, এই দুটো পত্রিকাকে টার্গেট করে যেভাবে বয়ান তৈরি করার চেষ্টা করা হয়েছে। সো এগুলো কোনোটা গণতন্ত্রের পক্ষে না। উনি এই ব্যাপারগুলি হাইলাইট করতে চেয়েছেন, তবে যেহেতু ওখানে সংবাদপত্র ছিল এই জায়গাটাকে উনি হয়তো বেশি ইন্ডিকেট করতে চেয়েছেন। ওনার আহ্বানে আসলে সারা কিরকম মিলতে পারে? দু তিনটা ব্যাপার আছে। একটা হলো বাংলাদেশে একটা মেজর প্রবলেম হয়েছে, ওখানে খুব সময় কম ছিল, নাহলে আমি ওখানে কথাটা বলতাম। আজকে আপনার এখানে পাওয়ার সুযোগ হলো। ধরুন সরকার চাইলেও গণমাধ্যম খুব স্বাধীনভাবে কাজ করুক, আমার অন্য একটা সন্দেহ আছে। গত 15 বছর সকল যে গণমাধ্যম ছিল, জি, এই 15 বছরে যারা রিক্রুটেড হয়েছে বা এই 15 বছর আগে রিক্রুটেড হয়েছে, কিন্তু 15 বছর তারা সাংবাদিকতা বলতে কি বোঝে আসলে? গত 15 বছর যে জার্নালিস্ট পাশ করে ঢুকেছে, 15 বছর জার্নালিজম করার পর কিন্তু সে মোটামুটি সিনিয়র একজন সাংবাদিক। তো উনি সাংবাদিকতা বলতে কি বোঝেন? খাঁচার পাখিকে ছেড়ে দিলে উঠতে পারে না, কারণ উঠতে শিখেই নেই, ও তো খাঁচায় ছিল। এখন সরকার চাইলো না, কিন্তু তারা কি পারবেন? কবে পারবেন? আমার কিন্তু এই সন্দেহটা রয়ে গেছে। আমি জনাব তারেক রহমান সম্পর্কে আমার পারসেপশন হচ্ছে উনি সিনসিয়ারলি চান। আমাদের নিশ্চয়ই মনে আছে 5 আগস্ট পরবর্তী সময়ে ওনার একটা কার্টুন, খুবই বাজে ইন্ডিকেটিভ একটা ব্যঙ্গাত্মক কার্টুন দেওয়া হয়েছিল, উনি ওটা শেয়ার করেছিলেন এবং উনি ওটাকে প্রশংসা করেছেন। এবং এটা ভুল না, 2001-06 আপনি ওই সরকারের নানান দিকের সমালোচনা করতে পারবেন, কিন্তু ওই সময় বসে তারেক রহমান, খালেদা জিয়া, অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রীদেরকে নিয়ে দারুণ সব। সেটা শুধু যদি বলি যে একটি মিডিয়া হাউসে চাকরিরত বা একজন গণমাধ্যম কর্মী বা সাংবাদিক, তার ক্ষেত্রে তিনি খাঁচার পাখি হয়ে উঠতে পারছেন না। যদি মালিক পক্ষের ব্যাপারে এই প্রশ্নটা আপনার কাছে রাখি, ইটস অল দ্য সেম, একদমই তাই, আমি আপনার সাথেও একমত। আবার সাংবাদিকরা খাঁচার পাখি, ওই সাংবাদিককে উঠতেও দিবেন না। একদম তাই। যদি ধরুন সাংবাদিকরা এরপর ঠিক হয়ে উঠলেন, মালিকরাও খাঁচার পাখিতে পরিণত হচ্ছেন, এই সম্ভাবনা আছে, ছিল। আমরা দেখেছি সংবাদপত্রের মালিকরা কি ভাষায় কিভাবে কথা বলেছেন শেখ হাসিনার সামনে, আমরা দেখেছি, কবর পর্যন্ত যেতে চেয়েছেন। তো এই ঘটনাগুলো তো আছে। সেই জন্য আমি মনে করি রাতারাতি আসলে পরিবর্তন হয়ে যাবে না। এটা একটা সংস্কৃতি কিন্তু কঠিন ব্যাপার, সংস্কৃতি কঠিন ব্যাপার। আমরা কিছু একটা খাবার পর আমরা সচেতন মানুষরাও হাতে একটা প্যাকেট আছে, আমরা যে কোনোখানে ফেলে দিতে পারি, এটা আমাদের কালচার, আমরা যে কোনোখানে ফেলে দিতে পারি। অথচ কাছাকাছি অনেক দেশেই আপনি ওটা নিয়ে হাঁটবেন, একটা বিন খুঁজবেন, এটা আপনার কালচারের পার্ট হয়ে গেছে। সো কালচার যেটা হয়ে গেছে, চাটুকারিতা, ক্ষমতাকে প্রশ্ন না করে সমানে তেল দিয়ে যাওয়া, এই কালচারটা পরিবর্তন হতে একটু সময় লাগবে। তবে সরকার যদি ডিসাইড করে যে আমি এটা চাই না, ধরুন এটা সরকার প্রধানের উপর অনেক কিছু ডিপেন্ড করে। ধরুন ওনার জন্য একটা বিরাট চেয়ার রাখা হয়েছে, উনি চেয়ারটা সরিয়ে দিচ্ছেন। ধরুন ওনাকে পা ছুঁয়ে কদমবুসি করতে গেছে, উনি সরিয়ে দিচ্ছেন। ওনাকে মাননীয় বলা হলো এটা আজকের প্রোগ্রামে, উনি এটাকে স্ট্রংলি ডিনাউন্স করছেন। এই প্রবণতা যদি চলতে থাকে ওনার দিক থেকে, তাহলে মিডিয়াও আমি মনে করি ওই জায়গাগুলোতে আস্তে আস্তে ফিরে যাবে। জি, এবং তারেক রহমান যেদিন ফিরে আসলেন সেদিন আমি একটি প্রশ্ন আমার যারা এখানে উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি তাদের কাছে রেখেছিলাম যে আমরাই আসলে নেতাকে দেবতার আসনে বসাই কিনা, আবার দেবতা থেকে তাকে পরবর্তীতে দানব হতে বাধ্য করি কিনা। সেই জায়গায় আসলে সেটা তারেক রহমান যদি পরবর্তীতে নির্বাচনের পর তিনি জয়ী হয়ে সরকার গঠন করে, তাকেও কঠোর হাতে এই ব্যাপারটা মেনটেন করতে হবে। সেখানে আমরা আসলে কি দেখতে পাবো? আপনার কাছে কি মনে হয় সম্ভাব্য কি হতে পারে? দেখেন, আমার সাথে বিএনপির চেয়ারম্যানের 2বার কথা হয়েছে সরাসরি। আমি 2বারই একই কথা বলেছি, আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হয়ে যান। অর্থাৎ পৃথিবীতে সরকার প্রধান জিয়াউর রহমান, যার রক্ত মাংস সব সৎ ছিল, তার পরিবারের কেউ তার কাছে কোনো তদবির করতে পারতো না। দৈনিক বাংলার সরকারি ছিল, তার নির্বাহী সম্পাদক ছিল তার আপন চাচা, কোনোদিন পরিচয় দিত না, এবং তিনি ইচ্ছে করলেই এডিটর হতে পারতেন, হন নাই, মারা গেছেন। তো এই জন্যই আমি বলছি যে ধরেন আমি যেটা আগে বলেছি, তারেক রহমান তিনি 17টা বছর লন্ডনে থেকেছে, তার জাহিদ ভাই বলেছে তার কিন্তু ইচ্ছার কোনো কমতি থাকবে না। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি যেটা মনে করি, তার ভিতরে যদি যার শিখে আসছে, প্রাকৃতিক নিয়মেই যা শিখছে লন্ডনতে, ওইটা যদি তিনি বাস্তবায়নের জন্য দৃঢ় থাকেন, যেমন ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তো আমরা দেখেছি, তিনি কিন্তু রাজনৈতিক দলের
দলের সবসময় নেতাকর্মীরা কিন্তু ফ্ল্যাটারিং করে, মিসগাইড করে, কিন্তু উনি কিন্তু প্রত্যেকটা সেক্টরের বিশেষ এক্সপার্ট, তাদের সাথে আলাদা কথা বলতেন, আলাদা আইডিয়া নিতেন। ওনাকেও এটা বলা হয়েছে, উনি যদি এই রাজনৈতিক বলয়ের বাইরে প্রত্যেকটা সেক্টরের বিশেষজ্ঞদের সাথে কথা বলে, তাহলে কিন্তু মূল সমস্যাটা পাবে। কিন্তু যদি দেখা যায় যে রাজনৈতিক দলের নেতাদের সাথে বা চারপাশে যারা আছে তাদের কাছে পরামর্শ নিয়ে চলে, তো উনি মিসগাইডটা এক সময় না এক সেক্ষেত্রে সময় ডাক্তার জাহিদুর রহমান কিন্তু বলেছেন যে আবার আপনি বললেন তার ইচ্ছাটা আছে, তার ইচ্ছার প্রতিফলন ঘটাতে হলে অনেকের ইচ্ছাকে তার ঠেলতে হবে, না ঠেললে যেমন বড় একটি চেয়ার দিল সেটা ঠেলতে হবে, সম্বোধনের জায়গায় তাকে অনেক কিছু একদম তুষ্টি সম্বোধন করা হলো সেটা তাকে ঠেলতে হবে, এরকম ঠেলার কাজটা তিনি কতটুকু পারবেন বলে মনে করছেন? ঠেলার কাজটা করা, আমি আবার বলি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 15ই আগস্টের পরে 7ই নভেম্বর পর্যন্ত প্রায় প্রত্যেকটা 4-5 জায়গায় তার নিহত হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু হন নাই। তিনি ভুল ডিসিশন নেন নাই। এবং তিনি সরকার প্রধান যখন উঠছে তখন ওই 15ই আগস্টের পরে সব দলকে ওপেন করে দিছে, ছেড়ে দিছে, অর্থাৎ ডেমোক্রেসি, পত্রিকা খুলে দিছে, সব খুলে ওপেন করে দিছে, সে তো চালিয়েছেন। এবং আপনি দেখেন জিডিপিতে কন্ট্রিবিউশন এখন উন্নয়নের মাপকাঠি 4টা সেক্টর তিনি ওপেন করে দিয়ে গেছে। একটা হলো প্রবাসী, একটা হলো গার্মেন্টস, আর একটা হলো আপনার এই জায়গাটায় তারেক রহমান আরো যেটা বলেছেন সেখানে আপনাকে আমি একটু শুনতে চাই। আমি শুধু তারেক রহমান যেটা বলেছেন সেটা এখন উল্লেখ করে রাখি আমাদের দর্শকদের সুবিধার্থে, যে তিনি 3টি পাশের কথা বলেছেন, যে আমার এক পাশে সেই 1981 সালের তিনি জানাজার কথা বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজার কথা। 31 ডিসেম্বর 2025 সালে তার মা অর্থাৎ বেগম খালেদা জিয়ার জানাজা। আরেকটি কথা তিনি বলেছেন 5 আগস্ট 2024। 3টি সামনে রেখে উনি কাজ করতে চান। নিঃসন্দেহে আপনাকে শুনবো, কিন্তু ডাক্তার জাহিদুর রহমানকে একটু শুনে নিতে চাই। এই পর্যায়ে আমাদের আজকের যে শিরোনাম সেখানে গণভোট শব্দটা ছিল, সেই আলোচনাটা আমরা এখন পর্যন্ত করতে পারিনি, আপনাকে একটু শুনে নিই। গণভোটের জায়গাটা অনেকে বলছে এই গণভোট হ্যাঁ জয়ী হলো, তেমন কিছু একটা হবে না, আপনি কি তেমন মনে করছেন কিনা? গণভোটের পর আমি একটা জটিলতা এক্সপেক্ট করছি। ধরুন হ্যাঁ জয়ী হলো, আমরা গণভোটের যে ব্যালট তৈরি হচ্ছে, যেভাবে গণভোটটা আমাদের সামনে আনা হয়েছে, আমাদের মনীষে মনে আছে ক খ গ ঘ 4টা পয়েন্টে কিছু কথা বলা হয়েছে। এর মধ্যে ক খতে যা বলা হয়েছে এগুলো মূলত বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। জি, গগুলো হচ্ছে সবাইকে করতেই হবে, এগুলো সবাই একমত হয়েছে। এখন গণভোটে হা হওয়া মানে ক খ যদি করতে হয়, তাহলে বিএনপি কিন্তু বহুবার ক্রমাগত বলে গেছে তাদের এগুলোতে নোট অফ ডিসেন্ট আছে, তারা এটা মানে না। এমনকি সর্বশেষ যখন জুলাই সনদকে তারা যে অর্ডার হলো সেটাকে যখন তারা সমর্থন করছে, প্রশংসা করছে, তখনও বলেছে 17 বা 18 অক্টোবর যেটা সংসদ ভবনে স্বাক্ষরিত হয়েছিল সেটা অনুযায়ী গণভোট হতে হবে, এরকম একটা কথা কিন্তু বলেছে। তার মানে নোট অফ ডিসেন্টটাকে কনসিডার করে। জি, তো আমি অনুমান করি হ্যাঁ যদি বিজয়ী হয় তাহলে নির্বাচনের পর কত লিগ্যাল ইস্যুজ আমাদের সামনে এসে হাজির হবে। কারণ গণভোট আগে করে পরে সংসদকে আপনি বলে দিচ্ছেন এগুলো করতেই হবে, ইটস নট দ্য প্রসেস। সংসদ কিছু একটা সিদ্ধান্ত নেবে। আমি দ্বাদশ সংশোধনীর কথা বলি, ধরুন বাংলাদেশে আপনি সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে আপনার পার্লামেন্টারি ফর্মে আসবে, তাই তো? আসলো, তারপর গণভোট হয়েছে। আপনি এটা করেছেন আগে গণভোট করে তারপরে এসে এখানে পাশ করছেন। আপনি গণভোট করে যদি এসে পাশ করেন তাহলে তো আসলে দিনের শেষে আপনি সংসদের যে লেজিসলেটিভ অথরিটি সেটাকে আপনি ডিনাউন্স করছেন। সো অনেকগুলো লিগাল ইস্যুজ আছে। আর বিএনপি অন্তত জনগণের সামনে তার, আমি ওই সময় আমরা এই আলোচনাটা খুব করতাম, বিএনপি সমালোচিত হওয়ার পরও সে যেটা করবে না সে কিন্তু সেটা বলেছে। আপার হাউস পিআর সে করবে না, আর আপার হাউস যদি পিআর না করে ওটা করার দরকারও নেই। মানে বিএনপি যেভাবে চাইছে লোয়ার হাউসের সিটের প্রপোর্শন, উচ্চ কক্ষের আর দরকারই নেই, আপনি সেটা বলছেন। সিটের প্রপোর্শনগুলো এটা জাস্ট রেপ্লিকা হচ্ছে। আচ্ছা, কিন্তু বিএনপি তো এই সমালোচনার পরও সে স্টিক করেছে। তো এখন সে যেগুলো নোট অফ ডিসেন্ট এবং জনগণের সামনে ক্রমাগত বলেছে, হ্যাঁ এরপর এগুলো কি হবে আমার সন্দেহ আছে এগুলো নিয়ে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে গতেও যা আছে, যতগুলো ইস্যু আছে, এর মধ্যে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টরস আছে। আমি মনে করি এগুলো যদি আমরা পুরো করে ফেলতে পারি, এগুলো সুদূর প্রসারী প্রভাব বাংলাদেশে থাকবে। সেক্ষেত্রে মানে গয়ে থাকা জিনিসগুলো সবগুলো দল নোট অফ ডিসেন্ট ছাড়া একমত হয়েছে। সেক্ষেত্রে হ্যাঁ আসলে এত বিশ্লেষণ শোনার পরে হ্যাঁ কতটা জয়যুক্ত হবে হ্যাঁ, সেটাও একটা প্রশ্ন। আর যদি না জয়যুক্ত হয়ে যায় তাহলেই বা বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, আর সেটাও আরেকটি বড় প্রশ্ন। আমি ডাক্তার জাহিদুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আপনার মতে। দুই হচ্ছে এই যে দেশের অর্থনৈতিক অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রিজার্ভ শুধু ছাড়া আর সব কিছু, আজকে সিপিডি
প্রেস কনফারেন্স করে বলছে, দেখিয়েছে সব বিনিয়োগ থেকে শুরু করে সব কিছু নিচে নেমে গেছে, মুদ্রাস্ফীতি সব কিছু নেমে গেছে। তো সুতরাং বিশ্বব্যাংক ফোরকাস্ট করেছে আগামী বছরে জিডিপি গ্রোথ হবে 3.5%, অর্থাৎ দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে। তো সুতরাং এতগুলো চ্যালেঞ্জ, এছাড়া যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে করি, দুর্নীতি বাংলাদেশের সর্বগ্রাসী। প্রত্যেকটা 54 বছরে এমন পলিটিক্সের কারণে এমন জায়গায় গেছে, আমরা অনেক সূচকে এগোচ্ছি বলি, রাজনৈতিক সূচকে পিছাচ্ছি। এবং দুর্নীতি মানুষের 54 বছরের পরে মানুষের মনোজগতে এমন পরিবর্তন হয়েছে যে সৎ আছে, হয় সে বাই ডিসিশন আছে, অথবা সে দুর্নীতি করার সুযোগ পায় না। তাই সুতরাং এটা হলো একটা বড় চ্যানেল। 2 হচ্ছে, আমি প্রায়ই বিএনপি সম্পর্কে ধারণা করি যে ধরেন আওয়ামী লীগের সাথে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল জামাত ইসলাম, হ্যাঁ, এরপরে ধরেন ফ্যাসিস্ট হয়ে উঠছে শেখ হাসিনা, তখন কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে কোনো শিবির দেখা যায় নাই, হ্যাঁ, শিবির দেখা যায় নাই, সব ছাত্রলীগ। তখন ফ্যাসিস্ট যদি না চলে যেত তাহলে আপনি তো ইউনিভার্সিটিগুলো তো শিবির পাইতেন না, দেখতেন না, তারা ছাত্রলীগের লুঙ্গির তলায় থাকতো, গুপ্ত থাকতো। এখন বিএনপির সাথে প্রায় 25 থেকে 30 বছর চলছে। এখানে আমি 10% গুপ্ত জামাতি আছে বিএনপির ভিতরে বলছি, আমাকে অনেকে বিএনপির লোক ধরছে, কমপক্ষে 20% আছে। তো যতক্ষণ পর্যন্ত বিএনপিকে যদি ভিতরে যদি গুপ্ত জামাত যদি স্কিন আউট না করতে পারে, হ্যাঁ, এটা না করতে পারে, তাহলে রাশিয়ার বলশেভিক পার্টির মতো হবে। তো লেনিন যখন বিপ্লব করে তখন কিন্তু খুব দুরূহ হবে না যে আপনি যে 20% কথা বলছেন, এখনো যদি সেই গুপ্ত রাজনীতি আবার বিএনপির মধ্যে সেভাবে থেকে থাকে, জামাত বা অন্য কোনো যারা বিএনপির আদর্শে মানে চলে না বা রাজনীতি করে না, তাহলে সেটা বিএনপির জন্য খুব দুরূহ হবে না আইডেন্টিফাই করা তো দুরূহই বটে। কারণ যারা গুপ্ত জামাত তারা মোর বিএনপির পন্থী, অ্যাক্টিভিস্ট একদম। তারপরেও আমি বলবো তার হোল লাইফ স্কেচটা দেখতে হবে। এর ভিতরে যতটুকু পারা যায় স্কিন আউট করতে